রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে মায়াপুরের দ্বিতীয় পর্বে স্বাগতম জানাচ্ছি। যারা যারা এখনো আমার মায়াপুরের প্রথম পর্বটি দেখোনি অবশ্যই দেখে নিও, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। কারণ আমি প্রথম পর্বে দেখিয়েছি মায়াপুর মন্দির কিভাবে ঘুরে দেখবে, কোথায় থাকবে, খুব কম খরচে কোথায় খাওয়া দাওয়া করবে, মায়াপুরের মার্কেট সমস্ত কিছু আমি ঘুরিয়ে দেখিয়েছি। আর বন্ধুরা, এই দ্বিতীয় পর্বে তোমাদের ঘুরিয়ে দেখাবো মায়াপুর মন্দিরের আশেপাশে বেশ কিছু দর্শনীয় ও বিখ্যাত জায়গা। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড তোমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। যাক বন্ধুরা, এর আগের পর্বে তোমরা দেখেছিলে যে আমরা সবাই মিলে এসেছি হয়েছে মায়াপুর। এখন আমি দাঁড়িয়ে আছি মায়াপুর ইস্কন মন্দিরের সামনে। আর আজকে তোমাদের এই পর্বে মায়াপুরের সাইট সিন ঘুরিয়ে দেখাবো, তার সাথে মায়াপুর মন্দির ভালো করে ঘুরিয়ে দেখাবো, আরও অনেক কিছু রয়েছে এই পর্বে। যাই হোক, সবাই সাথে থাকো। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর একটা লাইক করে দিও সবাই। যাই হোক, চলো, আমাদের টোটো দাঁড়িয়ে আছে। আজকের এই টোটোতে করে পুরো মায়াপুরের সাইট সিনটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আমাদের এই যে সামনে এই যে টোটো রয়েছে, বুকিং হয়ে গেছে। চলো। মায়াপুরে এসে বন্ধুরা যে দর্শনীয় জায়গাগুলো তোমরা টোটো করে ঘুরে দেখবে সেগুলো হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, শিবাস অঙ্গন, জগন্নাথ মন্দির, এছাড়াও চাঁদ গাছের সমিতি, বল্লাং সিং এর ডিপি, এরকম অনেক স্থান তোমরা এই টোটো করে ঘুরে দেখবে। বা টোটোর সম্পর্কে তোমাদের একটু বলি, টোটো ভাড়া এখানে অনেকেই বলবে, তোমরা একটু কথা বলে নেবে। যেরকম আজকের আমাদের টোটো 200 টাকায় কনফার্ম হয়েছে। এখন আমরা বন্ধুরা সর্বপ্রথম দর্শন করব শিবডোবা গৌরনগরের শ্রী শ্রী শান্ত গোস্বামীর গৌরীয় মঠ। এই মন্দিরের মধ্যে প্রবেশ করে বন্ধুরা বাঁ সাইডে দেখতে পাবে শিবডোবা শিব মন্দির। আর এই শিব মন্দিরের মধ্যে রয়েছে শিবলিঙ্গ। আর এখানের মূল মন্দির রয়েছে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণর একটা যুগল মূর্তি আছে, আর উপরেই রয়েছে আমাদের নরসিংহদেবের একটা মূর্তি। মন্দিরের ভিতরে ক্যামেরা পুরো একদম নট অ্যালাউ, তার জন্য ভিতরে কিছু দেখাতে পারবো না। বাইরে থেকে তোমাদের মন্দিরটা দেখাই যে কত সুন্দর। এখন আমরা যাচ্ছি হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, সামনেই রয়েছে। চলো সেটা তোমাদের দর্শন করাই। এখন আমরা বন্ধুরা প্রবেশ করছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এই মাটিতে পা দিলাম, মানে কতটা ভাগ্যবান নিজেকে মনে করা যায়। এই যে এখানে লেখা আছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এই যে চলো, এইখানে বন্ধুরা প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্যামেরা বা ফটো মানে টোটালি একদম নিষিদ্ধ করা, মানে তাহলে কিন্তু কঠোরভাবে একটা ফাইনও লেখা আছে এখানে। তার জন্য সব জায়গায় ভিডিও করে তোমাদের দেখাতে পারছি না, যেটুকু পারি অবশ্যই তুলে ধরবো। মায়াপুরে এসে বন্ধুরা তোমরা যদি শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের সম্পর্কে না জানো তাহলে কিন্তু তোমাদের মায়াপুর ভ্রমণ বৃথাই থেকে যাবে। ভক্তিবিনোদ ঠাকুর কে ছিলেন? মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানকে চিহ্নিত করা, মায়াপুরকে মায়াপুরের নামটি ফিরিয়ে দেওয়া এবং মহাপ্রভুর জন্মস্থানে মন্দির নির্মাণ করা, এই সকল কর্মকাণ্ডের কাণ্ডারি ছিলেন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর। মহাপ্রভুর মন্দিরটি নির্মাণ করেছিলেন 1880 সালে এই ভক্তিবিনোদ ঠাকুর। ভিতরে একটা কাঁঠাল গাছ আছে, দেখো কত কাঁঠাল হয়েছে, দেখো দেখতে পেয়েছো? শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে গৌর নিতাইয়ের নতুন মন্দির, যেটা 2026 সালে উদ্বোধন হয়েছে। এইখান থেকে দেখো এক পেলে কি সুন্দর লাগছে, দেখো এই যে গৌর নিতাই হয়েছে মন্দির নতুন, এই 2026-এ উদ্বোধন হয়েছে। মন্দিরের বাইরে বন্ধুরা বাঁ সাইডে রয়েছে জুতো রাখার স্থান, যেখানে তোমরা তোমাদের জুতোটা রাখতে পারবে। এছাড়া মন্দিরের মূল গেটের পাশে রয়েছে টাইম কল, যেখান থেকে পা ধুয়ে তোমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে বন্ধুরা। মন্দিরের ভিতরে প্রবেশ করে এখানে একটা এই যে জলের ফোয়ারা আছে, কতটা সুন্দর লাগছে দেখো, অসাধারণ। চলো, আমাদের গৌর নিতাইয়ের নতুন মন্দির দর্শন হয়ে গেছে, এবার রওনা দেওয়া যাক।
কেমন লাগছে? ভালো লাগছে কিন্তু গরম লাগছে। গরম তো একটু লাগবে, বেশিক্ষণ ঘুমালে। কেমন লাগছে? মন্দিরের ভেতরে গেলে দুর্দান্ত, আর বাইরে গেলে গরম। ভিতরে একটা আলাদাই শান্তি। হ্যাঁ, ভেতরে একটা সত্যি আলাদা। ভগবানের দর্শনের জন্য যে কষ্ট করতে হয়, এই কথাটা একদম সত্যি। ভগবানকে দর্শন করতে হলে কষ্ট করতে হবে, কিন্তু এই কষ্ট নাহলে আমার ভাইদের যেতে না তোমরা। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান থেকে কয়েকশো মিটার দূরেই অবস্থিত অদ্বৈত আচার্যের ঘর এবং শিবাস পণ্ডিতের ঘর। এই অদ্বৈত আচার্য বা শিবাস পণ্ডিত কে ছিলেন? পঞ্চতত্ত্বের অন্যতম সদস্য ছিলেন এই অদ্বৈত আচার্য এবং শিবাস পণ্ডিত। এই শিবাস পণ্ডিতের ঘরেই মহাপ্রভু তার ভক্তবিন্দুদের নিয়ে কীর্তন ও নৃত্য করত প্রতি রাতে, এবং এই কীর্তন ও নৃত্য বন্ধ করার জন্য তৎকালীন মুসলিম চাঁদগাছির শাসক এই হিন্দুদের কীর্তন বন্ধ করার নির্দেশ দেন, এবং শিবাস অঙ্গনে এসে চাঁদগাছির শাসক ও তার অনুগামীরা এই কীর্তন বন্ধ করে এবং খোল ও কীর্তনের যন্ত্রপাতি ভেঙে ফেলেন। এই ঘটনার পরে এই স্থানটির নাম হয় খোল ভাঙার ডাঙা। এখন আমরা বন্ধুরা দেখবো হচ্ছে মায়াপুরের শ্রী চৈতন্য মঠ। এই চৈতন্য মঠটি তৈরি করেছিলেন শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র সরস্বতী গোস্বামী তৈরি করেছিলেন। আর এই মঠের ভিতরেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, শ্রী রাধাকৃষ্ণ মন্দির, আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী আর তার গুরুদেব শিলা গৌরকিশোর দাসের সমাধি মন্দির, আর রয়েছে রাধাকুণ্ড পুকুর এবং শ্যামকুণ্ড পুকুর রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়িতে এখানে দুটো পুকুর আছে, একটা হয়েছে শ্যামকুণ্ড আর একটা হয়েছে রাধাকুণ্ড। দুটো তোমাদের দর্শন করে দেখাবো। রাধাকুণ্ড পুকুরের কাছে বেশ ভিড় আছে, আর এই জল মাথায় নিতে হয়। আর এইখানে বড় বড় মাছও আছে, যেগুলো তোমাদের একটু দেখাবো। আর এখানে ভিড় দেখো, ভালোই জমজমাটি ভিড় আছে। জয় শ্রী রাধাকুণ্ডের জয়, জয় রাধাকুণ্ডের জয়। তোমাদের একটু মাছগুলো দেখাই। দাও দাও বিস্কুট দাও, বিস্কুট দিচ্ছে। এবার মাছ, ওই দেখো ওই দেখো ওই দেখো আসছে, ওই দেখো কি বড় বড় মাছ আসছে। ওই দেখো একটা একটা বিস্কুট দিয়ে দাও। রাধাকুণ্ডর কাছে সবাই এই যে বিস্কুট দিচ্ছে, এখানে এই যে অনেক বিস্কুট ভাসছে। কিন্তু এখানে একটা সবথেকে খারাপ হয়েছে, এখানে সব পলিথিনগুলো এইখানেই ফেলে যাচ্ছে, এগুলো আবার পুকুরেই যাবে। এই যে সব পলিথিন দেখো এখানেই ফেলে যাচ্ছে, এইগুলো কেউ এখানে ফেলবে না, এটাই একটা নিয়ে যাবে সাথে করে, বাইরে কোথাও ডাস্টবিনে ফেলে দেবে। দেখো পুকুরে টুকুরে ভর্তি হয়ে যাচ্ছে, এই দেখো সব। জয় গিরি গোবর্ধনের জয়। রাধাকুণ্ড আমরা এই যে দর্শন করলাম, এইবার আমরা দর্শন করতে যাচ্ছি হচ্ছে শ্যামকুণ্ড। বন্ধুরা যেতে যেতে এখানে কি বড় বড় আম গাছ ভর্তি, আর এইখানে এই যে একটা আম পড়ে আছে, এই যে পড়ে ফেঁচে গেছে। আম পেয়েছি, আম পেয়েছি। এই তো এটা শ্যামকুণ্ড। শ্যামকুণ্ড শ্যামের মতোই কালো, কিন্তু সুন্দর। এখানে একটা বোর্ড দেওয়া আছে, এই যে শ্রী শ্যামকুণ্ডের জল মাথায় নিন। এই যে আর দেখো এখানে কিন্তু বেশ ভিড় আছে, আর নিচেও মাছ আছে, মাছের খাবারও দিচ্ছে। এই দেখো এগুলো সব শোল মাছ তো, দুটো বড় বড়। এই দেখো এগুলো তো শোল মাছ, প্রচুর বড় বড় মাছ। এখন আমরা বন্ধুরা বাইরে বেরিয়ে যাচ্ছি, কারণ সময় একদম অল্প, আমাদের চারিদিকে ঘুরতে হবে। কারণ এখানে 12:30 1টার দিকে সমস্ত মন্দির বন্ধ হয়ে যাবে, আর বিকেল 4টের সময় আবার খোলে। প্রচণ্ড পরিমাণে গরম, আমি পাড়া দিতে পারছি না। চাদরে
এবার আমরা যাচ্ছি বন্ধুরা ভক্ত চাঁদগাছির সমাধি দেখতে। এই চাঁদগাছিকে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে হাতেই সমাধি দিয়েছিলেন, আর সেই সমাধিতে একটা চাপা গাছও পুঁতেছিলেন। সেই চাপা গাছটা এখনও রয়েছে সেখানে। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের হাতেই কিন্তু এই চাপা গাছটি পুঁতেছিলেন, আর এই চাপা গাছে কিন্তু এখনও প্রতিদিন ফুল ফোটে, আর সেই ফুল দিয়ে শ্রী চৈতন্য মঠে এখনও পুজো হয়। এখন আমরা দর্শন করব শ্রী জগন্নাথ দেবের মন্দির। চলো বন্ধুরা, এই দেখো বাইরে হরে কৃষ্ণ জয় জগন্নাথ। জয় এখন তোমাদের বন্ধুরা দর্শন করাবো যে শ্রী জগন্নাথ দেবের মূর্তি যে নির্মাণ করেছিল না রাজা হয়েছে ইন্দ্রদম্নু, তাকে যে স্বপ্ন দেখেছে সেরকম একটা চিত্র এখানে তুলে ধরেছে, সেটাই তোমাদের দর্শন করাবো। এই দেখো, এই যে রাজা ইন্দ্রদম্নু এবার এখানে আসো। এই যে ঘুমের মধ্যে ছিল, স্বপ্ন দেখিয়েছে এই যে আমাদের প্রভু জগন্নাথ, এই যে স্বপ্ন দেখিয়েছিল। তারপর এই দেখো নদীতে ভেসে এসেছিল এই যে কাঠ। এই কাঠটা হয়েছে মহাভারতের যুদ্ধের পর ভগবান শ্রীকৃষ্ণ যখন দেহ ত্যাগ করে, ঠিক আছে, এই কাঠের মধ্যেই তার হৃদয়টা ছিল। এবার তোমাদের এইখানে দেখাই যে কাঠটা নিয়ে এসেছে, এই যে এখানে চিত্র একটা তুলে ধরেছে। তারপর তোমাদের দেখায় এই যে কাঠটা দিয়ে এই যে পাশে বসে রয়েছে কে বলতো, বিশ্বকর্মা নিজে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করছে। এই দেখো তৈরি করছে, কি সুন্দরভাবে তৈরি করছে দেখো। আর এই যে সম্পূর্ণ হওয়ার পর এরকম, এবার বল জগন্নাথ দেবের হাত পা এরকম এরকম কেন জানিস? কারণ জগন্নাথ দেব পুরো তৈরি হওয়ার আগে দরজা খুলে দিয়েছিল, তার জন্য এটা পুরোভাবে তৈরি হয়নি। সে গল্প এখন আমরা বন্ধুরা সর্বশেষে দেখব হয়েছে বল্লাল সেনের ডিপি। এই বল্লাল সেন ছিলেন বাংলা সেন রাজবংশের দ্বিতীয় এবং অন্যতম শ্রেষ্ঠ রাজা। বল্লাল সেনের রাজত্বকাল ছিল 1160 থেকে 1179 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1980-র দশকের শুরুতে এই ডিপিটির খনন কার্য শুরু হয়। প্রায় 13,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই খনন কার্য করার পর মাটির নিচ থেকে এই বিশাল ডিপির সন্ধান পাওয়া যায়। সাইড সিন ঘুরে এখন আমরা প্রবেশ করছি মন্দিরে। টোকন এখনো দিচ্ছে, টোকনটা নিয়ে নিতে হবে। এই যে চলো মন্দিরে এখন প্রবেশ করি আবার। হরে কৃষ্ণ। কালকে তোমাদের নতুন মন্দিরটা ভালো করে দেখাতে পারেনি, আর আজকের দেখো এই যে এখনো নতুন মন্দিরে এই যে কাজ চলছে, অসাধারণ। উপরে ওই দেখো সুদর্শন চক্র। এখন আমরা যাচ্ছি হয়েছে গোশালার দিকে, সামনেই গোশালা রয়েছে। আর গোশালা থেকে আসা যাওয়ার জন্য এই যে টোটো স্ট্যান্ড রয়েছে পাশেই। চলো, এই যে হয়েছে গোশালার গেট। এই যে দেখো কত গোমাতা। প্রবেশ করছি গোশালাতে।
আর গোশালার বাইরে এই যে মিষ্টি দোকানটা আছে, প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে এখানে, আর খুব ভালো মিষ্টি মানে এইখানে। এই মিষ্টি দোকান থেকে মিষ্টি খাওয়া হবে তাহলে? খুব ভালো মিষ্টি এখানে, কারণ এখানে গোশালা থেকে যেই দুধগুলো হয় সেই দুধ দিয়ে, এখানে পিওর দুধ দিয়ে করে দই মিষ্টি তৈরি করে। চলো উপরে চলো। কত বড় বড় ওই যে নন্দী মহারাজ। হাই রার মহাদেব। সিং দেখো, শুধু সিংয়ে প্রচুর যত্ন নেয়। নন্দী মহারাজে দাঁড়িয়ে আছে। এই যে এগুলো হয়েছে আমাদের এখানের যে গরুগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের ওইখানের গোমাতা, সব দাঁড়িয়ে আছে। এখন প্রায় 5:30 বাজে, গোশালাটা পুরো ফাঁকা, মানে গোমাতাদের কোথায় জানি নিয়ে চলে গেছে, না বাইরে কোথাও গিয়েছে। প্রচুর ছিল এই পাশটা, তোমাদের দেখাই, পুরো এই যে পুরো ফাঁকা ওদিকে, এই যে এই সাইডে ওইদিকে নিয়ে চলে গেছে। ওই দেখ সব ওইদিকে বাঁধা আছে। শুধু সিংগুলো দেখো কি বড় বড়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কিছু খাবার নিয়ে আসি। হ্যাঁ খুবই হইবে দেখি। দুটো চামচ লাগে না, আমাদের একটা চামচ। আমাদের একটা চামচ হয়ে যায়। এখানে নিয়েছি এখান থেকে ক্ষীর, অসাধারণ খেতে হয়েছে। 100 গ্রাম হচ্ছে 70 টাকা।